নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ আওয়ামী লীগ পেতে পারে বলছেন মঈন খান। বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ায় প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। জানাবো 2টা নির্বাচন লাগবে, রোডম্যাপ দিলেন ফরহাদ মাজহার। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলছেন বদিউল আলম। এবং সর্বশেষ জানাবো নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ আওয়ামী লীগ পেতে পারে বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে। পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ। মঈন খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছে। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। মঈন খান বলেন, স্বৈরাচারী সরকার 15 বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের মুখের ভাষা এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে। বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ায় প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ার অভিযোগে এক প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ 5 জনকে আটক করে র্যাবের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। সদর উপজেলার থানাঘাটা গ্রামের সখিনা খাতুন জানান, রোজিনা সকাল 10টার দিকে রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার ইলিয়াস হোসেন তার বাড়ির সামনে জোরে গান বাজানোর বিষয়ে অভিযোগ করে হাতুড়ি দিয়ে রোজিনার মাথায় কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলে রোজিনার মৃত্যু হয়। ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে র্যাব 6 সাতক্ষীরা ক্যাম্পে দেওয়া হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ইলিয়াস ও তার বাবা একরামুল হোসেন, মা সহ 5 জনকে আটক করেন। ইলিয়াস স্থানীয় লোকজনকে বলেন, রোজিনা প্রায় বাড়ির সামনে দিয়ে গান বাজাতে বাজাতে যেতেন। গান না বাজানোর জন্য বললে তিনি উল্টোপাল্টা বলতেন। আজকে গান বাজিয়ে যাওয়ার সময় নিষেধ করলে তা না শুনে রোজিনা তাকে গালিগালাজ করে। এতে রেগে তিনি হাতুড়ি দিয়ে রোজিনার মাথায় আঘাত করেন। সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মুজিদ জানান, নিহত রোজিনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। 2টা নির্বাচন লাগবে, রোডম্যাপ দিলেন ফরহাদ মাজহার। কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার বলেছেন, অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ফরহাদ মাজহার বলেন, আগামী দিনে 2টা নির্বাচন লাগবে। একটা হলো গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা হলো সরকার নির্বাচন। রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপর আসবে সরকার নির্বাচন। এই রোডম্যাপ জনগণের পক্ষে থেকে দেওয়া হলো। এই রোডম্যাপ যদি না মানা হয় তাহলে ভয়ানক বিপদে পড়ব। ফরহাদ মাজহার আরও বলেন, যখনই আমরা রাষ্ট্র গঠনের কথা চিন্তা করি তখন রাজনৈতিক দলের কথাও চিন্তা করি। রাজনৈতিক দল আমাদের দরকার, রাজনৈতিক দল ছাড়া আমাদের চলবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো চায় সে ক্ষমতায় যাবে, 15 বছর ধরে লুটপাট করবে। এটা রাজনৈতিক দলের কাজ নয়। আগামী দিনে আমরা বাংলাদেশকে সুন্দর করে গঠন করব, এমন একটি গঠনমূলক প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর দেওয়া দরকার। কিন্তু তারা কোনো প্রস্তাবনা দিচ্ছে না। সংবিধান পরিবর্তন এবং রাষ্ট্রপতির বিষয়ে ফরহাদ মাজহার বলেন, আজ এত বড় একটি অভ্যুত্থান হয়ে গেল, আমরা এত রক্ত দিলাম, কিন্তু দিন শেষে শেখ হাসিনারই সংবিধান পেলাম। কি করে সেই সংবিধান এখনো থাকে? যাদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা, আর এই রাষ্ট্রপতিকে শেখ হাসিনা নিয়োগ করে গেছেন। উপদেষ্টারা শপথ গ্রহণের সময় বলেছেন, আমরা সংবিধান সংরক্ষণ করব, কিন্তু সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেছেন বদিউল আলম। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, আমি ডামি, একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে, আদালতের নির্দেশ অমান্য করেছে, অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সব ব্যক্তিদের বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সুজন সম্পাদক বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার ছিল রুটিন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে 15 থেকে 16 বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপরও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে। 28 অক্টোবর পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। সেই সময় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে। রাষ্ট্রপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে দিনের ভোট রাতে হয়েছিল। মৃত মানুষ ভোট দিয়েছে, বিদেশে অবস্থানরত ব্যক্তিরাও ভোট প্রদান করেছে, কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে, শিশুরাও ভোট দিয়েছে। আমি আর ডামি প্রার্থীর নির্বাচন হয়েছি। একই ব্যক্তি ভোট দিয়ে আবার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, বারবার ভোট দিয়েছে। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। 8 থেকে 10% ভোট পড়লেই ভোটের সংখ্যা বাড়িয়ে 40 থেকে 45% দেখানো হয়েছিল। কিরণ আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যতীত রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন আয়োজনের চাপ দিলে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হতে পারে। ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের সুফল ব্যাহত হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ রাষ্ট্র সংস্কারে কাজ করতে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ ঘোষণা করবে বলে সবার প্রত্যাশা। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন। আজ শনিবার বিকেলে বাফুফে ভবনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত আজ নিজেই জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন, আমি 4 মেয়াদের দায়িত্বে ছিলাম, সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। 26 অক্টোবরে বাফুফের যে নির্বাচন আসছে, আমি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্যই এসেছি। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন এবারও নির্বাচন করবেন তিনি, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তার পদত্যাগ চেয়ে আসছিল সাবেক ফুটবলারদের একটি অংশ, এছাড়াও একদল সমর্থক। বাফুফে নির্বাচন 26 অক্টোবর না করে পেছানোর একটা দাবি ছিল। নির্বাচন পেছানোর ব্যাপারে সালাউদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে বাফুফে ফিফাকে চিঠি লিখেছিল, তবে ফিফা নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে। বাফুফের চিঠির অফারে ফিফা জানিয়েছে নির্বাচন একদিনও পেছানো যাবে না। নিয়মিতই বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়েছে। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিবাদ করে সাবেক ফুটবলার ও সংগঠকরা নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি। এরপরও পদত্যাগ করেননি তিনি, নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। অবশেষে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 4 মেয়াদে 2008 সাল থেকে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই তারকা ফুটবলার। আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।